ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের ই ক্লাসে স্বাগতম। অর্গানিক কেমিস্ট্রির স্টিরিওকেমিস্ট্রি প্রথম অধ্যায় আমি গত ভিডিওতে তোমাদের আলোকীয় সমবায়তা, এনানসিওমার, স্টিরিও আইসোমার, কারা আলোকীয় সমবায়তা দেখায় এবং কেন দেখায় সেটা নিয়ে আলোচনা করেছি এবং উদাহরণও দিয়েছি। আজকের আমি অপটিক্যাল আইসোমার, এই যৌগগুলোর আইসোমারগুলো, তার প্রজেকশন ফর্মুলা এবং তার কনফিগারেশন এবং নামকরণ নিয়ে আলোচনা করব। তবে যাই শুরু করি। প্রজেকশন ফর্মুলা। প্রজেকশন ফর্মুলা কি? অভিক্ষেপ সংকেত বলা হয়। জৈব যৌগগুলো রিপ্রেজেন্ট করার জন্য, আমরা প্লেনে রিপ্রেজেন্ট করার জন্য যে ফর্মুলা লিখবো তার তিনটে পদ্ধতি আছে। একটা ওয়েজ ফর্মুলা বলা হয়, একটা ফিশার ফর্মুলা বলা হয়, আর একটা নিউম্যান ফর্মুলা বলা হয়। এই তিন ধরনের অভিক্ষেপ বা প্রজেকশন ফর্মুলার দ্বারা জৈব যৌগের, কোন জৈব যৌগের না আলোক সক্রিয় জৈব যৌগগুলো আমাদের লাগে, আলোক সক্রিয় না হলেও প্রজেকশনের ফর্মুলাকে রিপ্রেজেন্ট করতে পারি। কোন অ্যাটমগুলো না যে সমস্ত কার্বনের sp3 সংকরায়িত, যার চারটে হ্যান্ডে, চারটে বাহুতে, চারটে সমযোজী বন্ধনে চারটে গ্রুপ আছে। চারটে গ্রুপ আলাদা হলে সেটা আলোক সক্রিয় হয়, আর চারটে গ্রুপ যদি আলাদা না হয় আলোক নিষ্ক্রিয়। এখন আলোক সক্রিয় হোক বা আলোক নিষ্ক্রিয় হোক, তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের তিনটে ফর্মুলাতে এগোতে হয়। প্রথম হচ্ছে ওয়েজ ফর্মুলা। ওয়েজ ফর্মুলাটা কিন্তু প্রকৃতপক্ষে সঠিক গঠন রিপ্রেজেন্ট করে। এটা 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক তলে 3D তে অণুটাকে কিভাবে দেখায় সেটা প্রজেকশন ফর্মুলা দিয়ে আমরা 2 ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু একটা অণু দেখো, আমি তুলে ধরেছি তোমাদের সামনে আলোক সক্রিয় অণু। কেন? এর আগের ভিডিওতে দেখিয়েছি এটা কি একটি কাইরাল সেন্টার বা অপ্রতিসম কার্বন, তার চারটে হ্যান্ডে, চারটে সমযোজী বন্ধনে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। এখন এই অণুটাকে আমরা যখন বোর্ডে রিপ্রেজেন্ট করব, সমতলে বা খাতায় রিপ্রেজেন্ট করব, সেটা দ্বিমাত্রিক হবে। এখন এই দ্বিমাত্রিক অণুটাকে, ত্রিমাত্রিক অণুকে ত্রিমাত্রিক ভাবে রিপ্রেজেন্ট করতে গেলে কি করা হয় সেটা একটু ওয়েজ কিভাবে দেখিয়েছে দেখো। এই কার্বন অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম, একই তলে যে দুটো থাকে এইবার এইরূপ বাহু থাকবে। আর একটি আছে কোথায় না পিছন দিকে থাকে, আর একটি থাকবে সামনের দিকে হ্যান্ড, এবং চারটে গ্রুপ এ বি সি ডি। এখানে বর্ণ দিয়ে যেটা দেখালাম, এখানে এ বি সি ডি, এ বি সি ডি, এটা কার্বন অ্যাটম, এটা অন্য কোনো গ্রুপ বা অ্যাটম এগুলো হতে পারে। এই যে ফর্মুলা রিপ্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ এভাবে যদি আমরা ভাবি এ এটা বি একই তলে আছে, দেখো এই বোর্ডের তলে এটা আছে, এটা কি আছে সামনের দিকে আছে, এই কালো মোটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই ব্লু অ্যাটমটা এখানে সি অ্যাটম, এটা বোর্ডের উপরে আছে, আর পিছন দিকে যেটা আছে সেটা ডট ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। 3 ডাইমেনশনাল এখানে sp3 সংকরায়িত কার্বন পরমাণু টেট্রাহাইড্রাল আকৃতির হয়ে থাকে, চতুষ্ফলকীয় আকার, সেটা একটা বিশেষ জ্যামিতিক আকার, তার 3D স্ট্রাকচার আছে। সেই 3D কে যদি আমরা সমতলে রিপ্রেজেন্ট করি, সামনের অ্যাটম বা গ্রুপটিকে কালো মোটা রেখা দিয়ে এবং পিছন দিকে ডট ডট দিয়ে, আর এই বোর্ডের সমতলে থাকে দুটো অ্যাটমকে রিপ্রেজেন্ট করা হয়, এই দুটো সমতলে আছে। এটা হলো ওয়েজ ফর্মুলাতে এভাবে অণুটাকে আমরা 3D অণুটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। এবার চলে আসি ফিশার ফর্মুলা। বিজ্ঞানের ফিশার এই CABCD অর্থাৎ sp3 সংকরায়িত অণুটাকে রিপ্রেজেন্ট করেছে
2D তে একদম প্লেনে রিপ্রেজেন্ট করেছে। এখানে কার্বন অ্যাটম A B C D, A B C D এভাবেই উনি প্লেনে এটাকে রিপ্রেজেন্ট করেছেন। প্লেনে যদি রিপ্রেজেন্ট করা হয়, বাম দিক ডান দিক উপর নিচে এভাবে যদি কার্বন পরমাণুকে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে কোনো প্রকৃতপক্ষে অণুর গঠন নয়, সরলীকৃত করা হয়েছে, সেটাকে বলে ফিশার ফর্মুলা। ওএস থেকে ফিশার, ফিশার থেকে ওএস কিভাবে যাওয়া যায় সেটা আমি শিখিয়ে দেব। নিউম্যান প্রজেকশন ফর্মুলা ক্লাস 11 এ কিছুটা ছিল। একটা কার্বন যে অ্যাটমকে একটা সার্কেল দেওয়া হয়, উপরে থাকে এ আর তিনটে লেগ থাকে, তিনটে লেগে এভাবে এ বি সি ডি রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এটা হলো নিউম্যান প্রজেকশন ফর্মুলা, এটা হলো ফিশার প্রজেকশন ফর্মুলা। এভাবে আমরা অভিক্ষেপ দ্বারা ফর্মুলাকে খাতায় বা বোর্ডে রিপ্রেজেন্ট করতে পারি। এবার চলে আসি নিউম্যান প্রজেকশন ফর্মুলা থেকে ফিশার প্রজেকশন ফর্মুলাতে রূপান্তর করব কি করে। অর্থাৎ আমার ওয়েস ফর্মুলা দেওয়া আছে, একটা উদাহরণ দিয়ে, উদাহরণ দেওয়ার আগে এবিসি দিয়ে দিই, তোমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে কি ছিল রূপান্তর? আমরা ফিশার থেকে ওয়েস থেকে ফিশার এবং ফিশার থেকে ওয়েস এর কিভাবে একটি ফর্মুলা থেকে আরেকটি ফর্মুলা রূপান্তর করতে হয় সেটা একটু শিখে নিই। কার্বন অ্যাটম একই তলে আছে এ বি, আর এই দিকে আছে যেটা দিয়েছিলাম সেটাই ভাবি, এটা সি এটা ডি। ঠিক আছে, কি করা হবে? আমি ফিশারে নিয়ে গেলে কি করা হয় রিপ্রেজেন্ট করতে গেলে? কাজ হবে সমতলে অবস্থিত যে কোনো একটি গ্রুপ বা অ্যাটমের বন্ডকে, সাধারণত এইটাকে করা হয়, এটাকে টেনে এর মাঝখানে নিয়ে আসা হবে। অর্থাৎ পিছনে ও সামনে যা যেটি আছে তার মাঝখানে এই গ্রুপটি নিয়ে আসা হবে। কার্বন অ্যাটম উপরে যেটা ছিল সেটা এভাবেই থাকবে, যে সমতলিক বন্ডেড গ্রুপ অ্যাটমটি আছে সেটাকে টেনে নিচে সোজা নিয়ে আসা হলো, বি কে নিচে নামানো হলো, আর এই দুটো প্রসারিত হয়ে যাবে বাম দিক ও ডান দিকে। এদিকে চলে গেল সি আর এদিকে চলে গেল ডি। অর্থাৎ এইরূপ যদি ওএইচ ফর্মুলা থাকে তাকে আমরা ফিশারে রিপ্রেজেন্ট করলে কিন্তু এইভাবে অ্যারেঞ্জমেন্ট আসবে। অর্থাৎ এ সি বি ডি, এ বি সি ডি এটা দেখেছিলাম, এটা কিন্তু এ সি বি ডি এইভাবে তার রিপ্রেজেন্টেশন হবে। ত্রিমাত্রিক তলে সেন্ট্রাল কার্বন অ্যাটমের চারিদিকে শূন্যে তাদের কনফিগারেশন কথা বলছি, তাদেরকে বিন্যাসটা এভাবেই ফিশারে যাবে। ঠিক অনুরূপভাবে যদি আমরা এইটাকে আবার ওয়েজে নিতে যাই, একটা অণু দেওয়া আছে, ফিশারে দেওয়া আছে, মনে করো এ বি সি ডি, এটা ফিশারে আছে, ওয়েজে যাব কি করে? তাহলে কি করে হবে? ওয়েজে যাব কি করে? না, উল্লম্ব বরাবর, মনে রাখো উল্লম্ব বরাবর যে দুটো গ্রুপ থাকবে সেটাকে তলে রাখতে হবে। উল্লম্ব বরাবর যা থাকবে সেটা তলে রাখলাম, প্রথম কাজ হবে। উল্লম্ব বরাবর এসি আছে, একই তলে গেল, তাহলে বিটা কোন দিকে? ডান দিকে ছিল, সেটা ব্ল্যাক অর্থাৎ সামনে চলে আসবে বি, আর ডিটা কি পিছনে যাবে ডি। এইভাবে আমরা ওয়েজ থেকে ফিশারে যেতে পারি, আবার ফিশার থেকে ওয়েজে রিপ্রেজেন্ট করতে পারি। উদাহরণে যদি দিই, আমাদের পরিচিত যৌগ ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডকে যদি আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, COOH একই তলে আছে, আমি ধরে নিলাম যে কোনো থাকতে পারে, কেননা অণুটাকে ঘুরিয়ে দিলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট কনফিগারেশন হয়, বন্ড না চেঞ্জ করে। এটাকে আমরা এখানে OH দিলাম, এখানে দিলাম কাকে? না, এখানে হাইড্রোজেন দিলাম, আর পিছন দিকে কে আছে? ল্যাকটিক অ্যাসিডের মিথাইল গ্রুপ। এটা আলোক সক্রিয় যৌগ, আমি বলতে পারবো না এটা ডি না এল, অর্থাৎ আলোক সক্রিয়তা প্লেন পোলারাইজড লাইটকে ডান দিক না বাম দিকে দেবে সেটা কিন্তু বলতে পারি না, সেটা পরীক্ষার উত্তর যন্ত্রে যদি ফেলা যায় সেটা বলতে পারবে। তবে ফিশার প্রজেকশন ফর্মুলা দিয়ে কিছুটা বলা যায়। আমি এটাকে ফিশার রিপ্রেজেন্ট করছি, এটা ল্যাকটিক অ্যাসিড, ফিশারে ফেললে কি হয়? আমি ধরে নিলাম এটা ডি, এটা ডি প্লাস ল্যাকটিক অ্যাসিড আছে, কি হবে?
তাহলে উপরে CH3 অ্যাসিড গ্রুপ, নিচে একই প্লেনে যা থাকে সেই OH টা কোথায় যাবে? নিচে গেল, কেন এটাকে এর মাঝে নিয়ে আসা হবে। H কোন দিকে যাবে? ডান দিকে একেবারে OH চলে গেল, আর CH3 এই দিকে থাকে। এটা কোথায় গেল? এটা OH, এটা হচ্ছে OH ফর্মুলায়, এটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে? ফিশার প্রজেকশন ফর্মুলায় রিপ্রেজেন্ট করা হলো। আর একটু উল্টো রকম যদি হয়, আরেকটা উদাহরণ দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা যদি D+ থাকে, D+ ল্যাকটিক অ্যাসিড, এটাও কিন্তু D+ ল্যাকটিক অ্যাসিড। আবার আরেকটি অণুকে যদি C2H5, এখানে এই দিকে হাইড্রোজেন আছে, অসুবিধা নেই। আমি যদি তলের এই দিকে রিপ্রেজেন্ট করি কি হয় দেখ, এখানে ক্লোরিন আর এখানে দিলাম, পিছন দিকে আছে কি না মিথাইল গ্রুপ। একই তলে কে আছে? ইথাইল গ্রুপ আর হাইড্রোজেন আছে। সামনের দিকে কি? ক্লোরিন আছে। পিছন দিকে কি আছে? 3D প্লেনে 3D কে রিপ্রেজেন্ট করা হয়েছে, পিছন দিকে কি আছে? মিথাইল গ্রুপ। এর তাহলে ফিশার প্রজেকশনে আমরা একে রূপান্তর করতে চাইছি, ফিশারে এটা কিভাবে রিপ্রেজেন্ট হবে সেটা আবার দেখো। ফিশারে যাচ্ছি, ছিল এটা ওয়েজ থেকে ফিশারে, তাহলে এভাবেই টানলাম, তাহলে এই অ্যাটমটি অর্থাৎ সমতলের যেটা এই দিকে থাকে অ্যাটমটিকে এর মাঝে নিয়ে যাব। তাহলে উপরে C2H5, হাইড্রোজেনটা কোথায় যাবে? একদম নিচে আসবে, মাথায় রাখো কিন্তু হাইড্রোজেনটা চলে গেল নিচে, তাহলে এটা কোথায় যাবে? না, এটা আসবে এদিকে সরিয়ে এদিকে আসবে, আর মিথাইল গ্রুপ এইদিকে থাকবে। এটা যদি D+ থাকে এটাও D+, এটা যদি L- হয় এটা L- হবে। ঠিক একই অণুর দুটো ফর্মুলাতে রিপ্রেজেন্ট করা হয়েছে, L হবে না D হবে সেটা যন্ত্র করবে, কিন্তু আলোক সক্রিয়টি কেন? চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। আশা করি OH থেকে ফিশার বা ফিশার থেকে OH এর ফর্মুলায়, ওই প্রজেকশন ফর্মুলায় রিপ্রেজেন্ট করতে আশা করি তোমাদের সুবিধা হবে না, বুঝতে পেরে গেছো। এইবার আরো একটি বিশেষ এবং বিশেষ প্রয়োজনীয় এবং পরীক্ষায় HS পরীক্ষায় যেটা এসে থাকে সেটা নিয়ে আলোচনা করব। কি না? কনফিগারেশন, অ্যাবসলিউট কনফিগারেশন, পরম বিন্যাস। অ্যাবসলিউট কনফিগারেশন সেটা কি একটু বলি, কেন এর প্রয়োজন হয়ে পড়লো অ্যাবসলিউট কনফিগারেশনের? না, আমরা আলোকীয় সমবায়কগুলো সাধারণ নাম, আইউপ্যাক নাম আমরা জানি, যেমন ল্যাকটিক অ্যাসিড ডি আইসোমার এল আইসোমার হয়, দুটোকে কিভাবে নামকরণ, কি অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ডি একটু মন দিয়ে শোনো, ডি আর এল এটা নির্দেশ করে একটি যন্ত্র পোলারিমিটার, অর্থাৎ সেই ডেক্সট্রোরোটারি, অর্থাৎ আলোককে প্লেন পোলারাইজড লাইটকে দক্ষিণাবর্তী করতে পারে না লেভোরোটারি, ওই যন্ত্র বলে দেয়। তার কনফিগারেশন আমরা কি সেটা বলতে পারি না, কিন্তু অর্থাৎ কনফিগারেশন মানে কি না সেন্ট্রাল অ্যাটমের চারিদিকে যে গ্রুপ বা অ্যাটমগুলো শূন্যে বিন্যাস হয়ে আছে, এই বিন্যাসগুলো নামকরণ করতে হবে। কিভাবে তারা বিন্যস্ত হয়ে আছে এই বিন্যাসগুলো নামকরণ করতে গিয়ে বিজ্ঞানী কান, ইনগোল্ড আর এবং প্রেলক, এই তিনজন বিজ্ঞানী অপটিক্যাল আইসোমারগুলো, এনানসিওমার এবং ডায়াস্টেরিওমারগুলো সাধারণ আইপ্যাক নামের সঙ্গে সঙ্গে তার কনফিগারেশনের রেসপেক্টে যে আইসোমারগুলোর নামকরণ করা যায় সেটাকে শিফট, প্রত্যেকটা প্রথম এটা নিয়ে নাও, সিআইপি শিফট পদ্ধতি, বা পরবর্তীকালে এটাকে বলা হচ্ছে আরএস পদ্ধতিতে নামকরণ করেছেন অপটিক্যাল আইসোমারগুলোর, অর্থাৎ এনানসিওমারগুলোর। একটি আইসোমারের এনানসিওমার, একটি আইসোমারের তার যে ডায়াস্ট্রিওমার, তার সেন্ট্রাল অ্যাটমের স্পেশাল যে গ্রুপগুলোর বিন্যাস হয়ে আছে সে কোন বিন্যাসে আছে, এই বিন্যাসে থাকার ফলে তো অপটিক্যাল আইসোমার দেখায়।
এই বিন্যাসগুলো আলাদা থাকার জন্য আলাদা আলাদা এনানসিওমাতে তাদের নামকরণ করা হয় আর এস পদ্ধতিতে। বিজ্ঞানী কান, ইনগোল্ড এবং ফ্রেডক তাদের এই শিপ নীতিটা বা আরএস পদ্ধতিতে নামকরণটা আবিষ্কার করেছেন। তাদেরকে স্মরণ রাখার জন্য শিপ পদ্ধতি বলা হয়। তাহলে আমি এগোই এবার যে একটি এনানসিওমার, ডায়াস্ট্রিওমার, অপটিক্যাল আইসোমারগুলোর আরএস কনফিগারেশন এবং তার নামকরণ কিভাবে করা হয়ে থাকে। চলো এগোই। প্রথমেই আমার কাজ হবে যৌগটির কোন ফর্মুলাতে আছে, অর্থাৎ ফর্মুলাটি ফিশার না ওয়েজে আছে, 3D তে আছে। আমি এখানে তোমাদের সবগুলোই শেখাবো। অনেক বইতে হয়তো ওয়েজ নিয়ে সরাসরি করেছে। আমার মনে হয় সবচেয়ে সহজ হবে অণুটিকে ওয়েজ যদি থাকে ফিশারে কনভার্ট করে নাও। ওয়েজ থাকলে কোথায় নিয়ে যাবো? ফিশার প্রজেকশন ফর্মুলায় নিয়ে যাবে। ওয়েজ থেকে ফিশার প্রজেকশন ফর্মুলায়। আমি একটা অণুর উদাহরণ দিচ্ছি, CH3C, এটা ওয়েজেই আছে। হাইড্রোজেন, ক্লোরিন, এখানে আছে C2H5। এটি একটি ওয়েজ রিপ্রেজেন্টেশনে আছে। কোথায় নিয়ে যাব? ফিশারে নিয়ে যাব। ফিশারে নিয়ে গিয়ে তারপরে আর না এসে আছে নির্বাচিত হবে। আর বা এসে থাকা নিয়ম কানুনগুলো সব এক এক করে শেখাচ্ছি। তাহলে এটাই যেহেতু প্লেন আছে, এই সেখানে এলো ক্লোরিন, এদিকে যাবে মিথাইল গ্রুপ, উপরে থাকছে C2H5। এটা ফিশার প্রজেকশন ফর্মুলায় রিপ্রেজেন্ট হয়ে গেল। এরপরে আমরা আর বা এস আছে কিনা সেটা জানব। এখন আর বা এস জানার আগে কয়েকটা বিষয় অবশ্যই তোমাদের জানতে হবে। সিকোয়েন্স রুল। সিকোয়েন্স রুল বা অনুক্রম নীতি। সিকোয়েন্স রুল বা অনুক্রম নীতি। সিকোয়েন্স রুল বা অনুক্রম নীতির প্রথম পয়েন্ট হলো আর এস নামকরণ করার আগে এই বিষয়টা ভালো করে জেনে নাও। প্রথম পয়েন্ট হলো কার্বন পরমাণুর সঙ্গে যে সমস্ত 4টে ডিফারেন্ট গ্রুপ আছে তাদের পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে, যদি তার আইসোটোপ থাকে পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে, আর যদি আইসোটোপ না থাকে নরমাল কোনো গ্রুপ বা অ্যাটম গুলো থাকে, পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে সাজিয়ে এ বি সি ডি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। আশা করি প্রথম রুলটা বুঝতে পারলে। পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অ্যাটম বা গ্রুপগুলির, সরাসরি যুক্ত গ্রুপগুলির ক্রম অনুযায়ী সাজিয়ে নিতে হবে। প্রথমে আসি, এটা কি ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে কে সংযুক্ত আছে? কার্বন, এখানে কে? ইথাইল গ্রুপ। তাহলে এই কার্বন, ক্লোরিন, হাইড্রোজেন, ইথাইল সবচেয়ে পারমাণবিক ক্রমাঙ্ক কার বেশি? ক্লোরিনের 17। তাহলে এটা প্রায়োরিটি পেয়ে গেল, এই প্রায়োরিটি অর্ডার। এটা প্রায়োরিটি সিকোয়েন্স অনুযায়ী প্রায়োরিটি অর্ডার। প্রায়োরিটি অর্ডার, প্রায়োরিটি অর্ডারে সাজাতে গেলে ক্লোরিন একে আসছে। এখন দেখো এই কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে এখানে কি আছে? কার্বন যুক্ত, তার সঙ্গে 3টে হাইড্রোজেন। এখানে কি আছে? কার্বন আছে, একটু এক্সপান্ড করছি, CH2, এখানে কি আছে? CH3, এখানেও কার্বন, এখানেও কার্বন। তাহলে ব্যাপারটা কি হবে? না, সিকোয়েন্স রুল বলছে এই কার্বনের সঙ্গে কে যুক্ত আছে? 3টে হাইড্রোজেন। এই কার্বনের সঙ্গে কে যুক্ত আছে? কেন্দ্র, 2টো হাইড্রোজেন, একটি কার্বন। তাহলে এই কার্বনকে আমরা সিকোয়েন্স রুল অনুযায়ী ভাঙলে 2টো হাইড্রোজেন আছে, আরেকটা কি আছে? কার্বন আছে। এখানে কি ছিল? কার্বন, তারপরে 3টে হাইড্রোজেন, অর্থাৎ কমন এই কার্বনের সংযুক্ত কমন কার্বন, এখানে সঙ্গে যুক্ত কমন কার্বন। তাহলে এই কার্বন দুটো দেখে কিন্তু আমরা কার প্রায়োরিটি বেশি হবে সেটাকে নির্ধারিত করতে পারছি না। রুলস বলছে পরের স্টেপে যাও।
তাহলে পরের স্টেপে এখানে এই কার্বনে 3টে হাইড্রোজেন 3 3 যোগ করো, এখানে এখানে কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক 6, এখানে 3 6 3 9, এখানে দেখো এই কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক 6 7 8 এবং আবার 6 6 6 12 2 14 হচ্ছে। এইভাবে পারমাণবিক ক্রমাঙ্ক হিসাব করে এগিয়ে দেখতে হবে। যদি কখন এটা হবে, যদি কেন্দ্রীয় কার্বন পরমাণুর সঙ্গে সরাসরি একই অ্যাটম যুক্ত থাকে। সাধারণত এখানে কার্বন দেখবে, কার্বন যুক্ত থাকলে তারপরে যে অ্যাটমগুলো আছে তার পারমাণবিক ক্রমাঙ্কগুলো যুক্ত করে প্রায়োরিটি অনুযায়ী সাজাতে হবে। তাহলে এখানে কোনটা হবে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে 9 হয়েছিল, এখানে 14, তাহলে এ প্রায়োরিটি ক্লোরিন পর এই গ্রুপ ইথাইল গ্রুপের প্রায়োরিটি পাবে, তারপরে মিথাইল গ্রুপ, তারপরে ডি হচ্ছে এইচ এর পারমাণবিক ক্রমাঙ্ক সবচেয়ে কম। তাহলে প্রায়োরিটি অনুযায়ী সেকেন্ড স্টেপ হবে, ফার্স্ট স্টেপ ওয়েজ ফর্মুলা থেকে ফিশার প্রেডিকশন ফর্মুলা, সেকেন্ড স্টেপ হবে সিকোয়েন্স রুল অনুযায়ী প্রায়োরিটি সাজানো, অর্থাৎ চারটে যে ডিফারেন্ট গ্রুপ আছে এই চারটে ডিফারেন্ট গ্রুপে পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিতে হবে এ বি সি ডি। নেক্সট হচ্ছে এবার আমরা চলে এসেছি আর না এস কনফিগারেশনে আছে। দেখো যদি ডি অর্থাৎ প্রায়োরিটি অর্ডার অনুযায়ী ডি চিহ্নিত গ্রুপ বা অ্যাটমটি উল্লম্ব বা ভার্টিক্যাল স্থানে থাকে, অর্থাৎ এই রিপ্রেজেন্ট ফিশারে এটা হচ্ছে উল্লম্ব, হয় উপরে অথবা নিচে যদি ডি থাকে, তখন এ বি সি ঘড়ির কাঁটার দিকে যদি থাকে, এ বি সি অর্ডার যদি ঘড়ির কাঁটা অনুযায়ী আবর্তিত হয় তখন হবে আর কনফিগারেশন। আবার এ বি সি এই প্রায়োরিটি অর্ডারের আবর্তন, অর্থাৎ আমরা শূন্যে যে অবস্থান করছি তাদের অবস্থানগুলোকে আমরা যদি দেখতে পাই যে ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে, তখন হবে এস কনফিগারেশন। তাহলে আর হবে ঘড়ির কাঁটার দিকে থাকলে, আর এস হবে ঘড়ির কাঁটার বিপরীতে থাকলে। কখন? যখন ডি এর অবস্থান উল্লম্ব রেখা বরাবর উপরে অথবা নিচে থাকবে। এবার চলে আসি, যদি ডি উল্লম্ব বরাবর পেলাম না, কোথায় আছে না অনুভূমিক বা হরাইজন্টাল প্লেনে আছে, অর্থাৎ ডি এইখানে ডান দিকে অথবা বাম দিকে আছে, বাকি তিনটে জায়গায় এবিসি আছে। সেই এবিসি যদি এবিসি ঘড়ির কাঁটার অনুযায়ী থাকে, ঘড়ির কাঁটার আবর্তনের ঘূর্ণনের দিক বরাবর থাকে, তখন কিন্তু হবে এস কনফিগারেশন। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয়, এবিসির অবস্থান ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আবর্তিত হয় আমরা দেখতে পাই, তাহলে কিন্তু তখন হবে আর কনফিগারেশন। অর্থাৎ ঠিক উল্টোটা, উল্লম্ব অবস্থানে আর আর এস, উল্লম্ব অবস্থানে ডি এর অবস্থান আর বা এস যেভাবে আমরা পাবো, অনুভূমিক বা হরাইজন্টাল অবস্থানে কিন্তু তার অপোজিটটা হবে। এটা অবশ্যই ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এইবার আমরা যে উদাহরণটা নিয়ে কাজটা করছিলাম সেটা দেখা যাক সেটা আর না এস। অবশ্যই এটা ভালো করে বুঝতে পেরেছো, মাথায় রাখবে, এটা মাথায় রেখেই কিন্তু আর আর এস এই কনফিগারেশনটা আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে অণুটা আমাদের কি ছিল, এটা আর আর এস চিহ্নিত করব আমরা। সেটা ওয়েজ কনফিগারেশন থেকে ফিশারে নিয়ে গিয়েছিলাম। অণুটা ছিল ক্লোরিন মিথাইল গ্রুপ, এখানে ছিল C2H ইথাইল গ্রুপ, এটা ছিল H, A এটা চিহ্নিত করে ফেলেছিলাম, এটা হয়েছিল B, এটা C আর এটা D, সবচেয়ে সর্বনিম্ন। তাহলে দেখো, তাহলে H টা কোথায় আছে না উল্লম্ব বা ভার্টিক্যাল পজিশনে। তাহলে AB এর অবস্থানটা কি, A B C, A B C ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হচ্ছে এবং ভার্টিক্যাল পজিশনে H আছে। তাহলে কি কনফিগারেশন হবে বলতে বুঝতে পেরেছো নিশ্চয়ই কি হবে? আগে নিয়মটা ঠিক এইটাই চলে আসছে। দেখো ঘড়ির কাঁটার দিক অনুযায়ী আছে, উল্লম্ব থাকলে কি হচ্ছে না আর। কত নম্বর কার্বনে আর আছে না, আমরা যদি নাম্বারিং করি 1 2 3 4, 2 নম্বর কার্বনে আছে, এখানে 2R লিখলে খুব ভালো হয়, 2R। এবার জৈব যৌগটার নামকরণ করতে হয়, কোথায় আছে, এখানে 2 নম্বর কার্বনে ক্লোরিন আছে, তাহলে 2 ক্লোরো বিউটেন। নাম কি, 2 ক্লোরো বিউটেন।
তাহলে আর এস কনফিগ আর বা এস হলো কিনা চিহ্নিত করার পর থার্ড ব্র্যাকেটে রাখবে, তারপরে তার আইইউপিএকে নামটা করবে। সম্পূর্ণরূপে আমরা একটা অপটিক্যাল আইসোমারটি প্রকৃত আরএস কনফিগারেশন অনুযায়ী তার নামকরণ আমরা করতে পারবো। এবার চলে আসি ল্যাকটিক অ্যাসিড। কয়েকটি উদাহরণ আমি দেবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। ল্যাকটিক অ্যাসিড আমাদের যে খুব পরিচিত এবং এটাকে নিয়ে আমরা অনেক উদাহরণ করব। অপটিক্যাল, যেহেতু এটি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডে আমি ওএইচ কনফিগারেশনটাই নিচ্ছি, CH3OH। এটাকে যদি আমরা ফিশারে নিয়ে আসি কি হবে, আমরা শিখে নিয়েছি এইচটা এই মাঝখানে এলো, এইচ এখানে আসবে, উপরে থাকবে COOH, পাশে আসবে OH, এর পাশে আসবে CH3। এবার চলে এসো এর সিকোয়েন্স রুলসটাকে প্রয়োগ করে ABCD অ্যাসাইন করব কি করে। H সবচেয়ে সর্বনিম্ন পারমাণবিক ক্রমাঙ্ক, এটা হয়ে গেল D। তারপর চলে এসো সরাসরি অক্সিজেন, এটা A। এবার এখানেও দেখো এই সেন্ট্রাল, এটা যে অ্যাসিমেট্রিক কার্বন, তার সেন্ট্রাল কার্বনের সঙ্গে এখানে C আছে, এখানে C কার্বন আছে, এখানে কিন্তু C পরে কি আছে, অক্সিজেন পাচ্ছি, এখানে হাইড্রোজেন আছে। এটা যদি আমরা ভেঙে আমরা যোগফল নিয়মে যাই, সেখানেও এই সিকোয়েন্স অনুযায়ী পরিষ্কার আমরা দেখতে পাবো এটা হবে B আর এটা হবে C। তাহলে ABC অ্যাসাইন হয়ে গেল। এবার দেখি আমরা এর ABC ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে। দেখো ABC, দেখো এটা কি পাচ্ছি, ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীতে হলে কি হয়, উল্লম্ব বরাবর আছে D, ঘড়ির কাঁটার বিপরীতে হলে হয় কি হয় না S হয়। S 1 2 2 নম্বর কার্বনে আছে 2S। যদি 2 নাও না লিখলেও হয়, তবু আমি এখানে আরো সঠিক করে 2 নম্বর কার্বনে পাচ্ছি S। একমাত্র এই 2 নম্বর কার্বনটাই এখানে অপটিক্যাল সেন্টার বা অ্যাসিমেট্রিক সেন্টার বা কাইরাল সেন্টার। তাহলে 2S ল্যাকটিক অ্যাসিড। এইবার একটা বিষয় তোমাদের জানাই, ভালো করে মনে রাখার চেষ্টা করো। তাহলে এটা কি, এই অণুটার যদি আমি মিরর ইমেজ নিই, অর্থাৎ এর সামনে যদি মিরর ধরি, কি পাবো, দেখো এর ঠিক উল্টোটা পাবো, মিররের প্রতিবিম্ব যেটা পাবো COOH, এদিকে হবে CH3, এটা হবে H। ঠিক অনুভাবে এটা A B C D, ঠিক আছে। এইবার এই ক্ষেত্রে ABCD অর্ডারটা কিভাবে আছে আমরা দেখতে পাচ্ছি। ABC ঘড়ির কাঁটার দিকে আছে, অর্থাৎ এটা ছিল 2S ল্যাকটিক অ্যাসিড। এটা কি পাচ্ছি, দেখো ঘড়ির কাঁটার দিকে থাকলে 2R পাচ্ছি, 2R ল্যাকটিক অ্যাসিড। কি এখান থেকে কি আরেকটা কি সিদ্ধান্তে আসতে পারি না, এই দুটোর মধ্যে কি সম্পর্ক আমরা জানি, এনানসিওমার বলে। এই দুটো কি বলে, এনানসিওমার। একটা এনানসিওমার যদি S হয়, অপরটি হবে নিশ্চিত রূপে আর। এর ওয়াইজ কনফিগারেশনটা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে এ কি রূপ অবস্থায় আছে, এর ওয়াইজটা কি হয় দেখো। ঠিক এর ওয়াইজে কিন্তু আমরা এই যদি ঘড়ি একে যদি আমরা, এটাও মিরর ইমেজ 3 ডাইমেনশনাল স্ট্রাকচারে, এদিকে H হবে, এখানে পাবো OH আর এদিকে আছে CH3, একই। অর্থাৎ এইটা মিরর ইমেজ, এইটা ঠিক অনুরূপে এই ওয়েজের মিরর ইমেজ এইটা। এই দুটোই দেখো, দুটোই কি আছে, আরে আছে। এই দুটোই কিসে আছে, এসে আছে। এটা যা, এটা ফিশার এবং এটা ওয়েজে একই অণু, একই অপটিক্যাল আইসোমার, আইডেন্টিক্যাল। এই দুটো পরস্পর আইডেন্টিক্যাল, কিন্তু তাদের যে গ্রুপগুলো শূন্যে বিন্যাসের নিরিখে তারা দুটো আইসোমার তৈরি করেছে, যাদের কোনো এনানসিওমার। একটা এনানসিওমার যদি S হয়, অপরটি কি হবে R। সেটাকে আমি অবশ্যই রিপ্রেজেন্ট করে বুঝিয়ে দিতে পারলাম, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার চলে এসো, উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে কিভাবে RS চিহ্নিতকরণ করছি। এবার চলে এসো আরো একটা উদাহরণে যাই, তোমাদের বুঝতে সুবিধার জন্য। সিকোয়েন্স রুলস এর প্রায়োরিটি অনুযায়ী একটু জটিল দিয়ে দিলে তখন কি হবে। এইরকম একটা অণু আমি ফিশারেই নিচ্ছি, H এখানে আছে, এখানে NH2, এখানে CN, তিনটে ফাংশনাল গ্রুপ আছে, তিনটে ফাংশনাল গ্রুপ আছে।
দেখো সরাসরি সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে অর্থাৎ অ্যাসিমেট্রিক বা কাইরাল অ্যাটমের সঙ্গে যে পরমাণুর পারমাণবিক গুরুত্ব বেশি তার প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন। এখানে সিএন কিন্তু কিভাবে আছে, কার্বন তারপর নাইট্রোজেন, তাহলে এর প্রায়োরিটি এ হলো, হাইড্রোজেন সবচেয়ে কম, এটা ডি করলাম। এইবার দেখো এখানেও আছে কার্বন, এখানে আছে কার্বন, এইবার প্রায়োরিটি যোগের নিয়মটা সেটা অবশ্যই এখানে প্রয়োগ করতে হবে। এখানে কার্বন নিজেরা একটু ছোট করে নেবে, কার্বন দুটো অক্সিজেন কিভাবে বন্ডিং হয়েছে, ও এইচ, এই যে ডাবল বন্ড অক্সিজেন এখানে একটা সিঙ্গেল বন্ড অক্সিজেন হিসেবে তোমার ট্রিট করতে হবে, সিঙ্গেল বন্ড অক্সিজেন হিসেবে আমাকে ভেবে নিতে হবে। তাহলে এই কার্বনের পরে তিনটে অক্সিজেন পাবো। ঠিক এখানে দেখো এটাকে যদি আমি ভাঙি, এইখানে দেখাচ্ছি এই বন্ড, এই বন্ডটা, এই বন্ডটা, এই বন্ড, তাহলে এবার নাইট্রোজেনের ট্রিপল বন্ড মানে তিনটে নাইট্রোজেন দেখাতে হবে, ট্রিপল বন্ড তিনটে নাইট্রোজেন, ডাবল বন্ড অক্সিজেন দুটো অক্সিজেন দেখাতে হবে। এখানে এই কার্বনের সঙ্গে তিনটে নাইট্রোজেন, এখানে কার্বনের সঙ্গে তিনটে অক্সিজেন, কার্বন কার্বন কমন কমন, তিনটে অক্সিজেন এখানে পাচ্ছি, এখানে আছে তিনটে নাইট্রোজেন, তিনটে অক্সিজেনে কত হয়, পারমাণবিক ক্রমাঙ্ক 8 8 8 3 24, এখানে 7 7 3 21। নিশ্চিতরূপে এর পারমাণবিক ক্রমাঙ্কের যোগফল নিয়ম অনুযায়ী এটা কিন্তু বেশি হচ্ছে, তাই এ হবে বি, অ্যাসিড গ্রুপ বি, আর সায়ানাইড গ্রুপ হবে সি। সিকোয়েন্স রুলসের এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো, একটু ভালো করে ভিডিওটা আরেকবার রিপিট করে দেখে নিয়ে বোঝার চেষ্টা করবে, যা বললাম। এবার দেখো ক্রমের কিভাবে আছে, এ বি সি, এ সি বি নয়, এ বি সি, ডি টা আছে এখানে, ডি কোন প্লেসে আছে, ডি কিন্তু আছে অনুভূমিক বা হরাইজন্টাল প্লেনে, হরাইজন্টাল প্লেনে বা অনুভূমিকে যে ডি থাকে, রুলস কি বলেছে না, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এস, ঘড়ির কাঁটার বিপরীতে হলে আর, তাহলে কি কনফিগারেশন হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতে আছে, হরাইজন্টাল প্লেনে যেহেতু এইচ আছে এটা হবে আর। কত নম্বর কার্বনে, 1 2 3, 2r, এটা 2r লিখতে পারো, 2r না লিখে আরটা অবশ্যই তোমরা, এটা কোন কনফিগারেশন আছে, আর কনফিগারেশনে, এটা যদি আমরা এর মিরর ইমেজ নেই সেটা কিসে পাবো, নিশ্চিত রূপে সেটা এসে পাবো। ওকে, এইবার দেখো অবশ্যই সিকোয়েন্স রুল অনুযায়ী তোমাদের এই যে ব্রেকিংটা অর্থাৎ যোগের নিয়ম, পরের একই কার্বন হয়ে গেলে, একই অ্যাটম হয়ে গেলে তার সঙ্গে ডাবল বন্ড থাকলে দুটো বন্ডে ব্রেক করে না, ট্রিপল বন্ড থাকলে তিনটে অ্যাটমে ব্রেক করে নিয়ে তার যোগফল করে কিন্তু তোমাদের এগোতে হবে। এবার আমি এগুলো এতক্ষণ যতগুলো উদাহরণ দিলাম সেগুলো ছিল সবই একটি অ্যাসিমেট্রিক সেন্টার অথবা একটি কাইরাল সেন্টার যুক্ত অপটিক্যাল আইসোমার। এবার দুটো যদি কাইরাল সেন্টার থাকে, এইচএস কিন্তু দিতেও পারে তোমাদের, জয়েন্টে দিয়ে থাকে, তখন আর আর না এস কিভাবে আমরা তার কনফিগারেশন সুনিশ্চিত করব সেটা একটু দেখে নাও। দেখো আমাদের খুব পরিচিত যৌগগুলোর মধ্যেও অনেকগুলো ফাংশনাল গ্রুপ দিয়ে হয়তো যৌগগুলো সবসময় সব যৌগ অস্তিত্ব নাও থাকতে পারে, তবুও কিন্তু আমরা আমাদের আরএস অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে পারি সেটা আবার বোঝার চেষ্টা করো। CHO, OH, এখানে আছে ক্লোরিন, আর এগুলোতে H দিলাম, আর এখানে CH2OH দিলাম, এটাও একটা জৈব যৌগ। এর নাম কি হবে বলো তো, এর নাম কি হতে পারে না, 1 অ্যালডিহাইড গ্রুপের প্রায়োরিটি সবচেয়ে বেশি পাবে 1, এখানে এই একটা, এই কার্বনটা দেখো 1 2 3 4, চারটে কার্বন অ্যাটম আছে এখানে। 2 নম্বর কার্বন হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন, এবং এই 3 নম্বর কার্বনটা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন। কেন এই কার্বন দেখো, এই হ্যান্ড এই চারটে হ্যান্ড বা চারটে বাহুতে ডিফারেন্ট গ্রুপ আছে, অ্যাসিড অ্যালডিহাইড গ্রুপ OH H, আর এই হ্যান্ডে আছে একটা এত বড় গ্রুপ। আবার এর রেসপেক্টে দেখো H CH2OH Cl, আর এই হ্যান্ডে এত বড় গ্রুপ আছে, ফলে এই দুটো কার্বন কিন্তু অ্যাসিমেট্রিক কার্বন, ফলে এই যৌগটি কিন্তু একটি অপটিক্যাল আইসোমার দুটো অপ্রতিসম কার্বন অ্যাটম নিয়ে। এবার আমরা এগোবো 2 নম্বর 3 নম্বর কার্বন দুটি আর না এস কিভাবে আছে, দুটো আর দুটো এস না আর এস, আমরা দেখি। তাহলে 2 নম্বর কার্বনে দেখো, 2 নম্বর কার্বন নাম্বার 2, আমরা এই রেসপেক্টে দেখো আমরা যা সিকোয়েন্স রুলস অনুযায়ী প্রয়োগ করব,
এই কার্বনটা কি আছে, এই সরি এই ওএইচটা কি হচ্ছে, এ হবে, এটা ডি। সিএইচও, এই সিএইচও অনুযায়ী এই সিএইচও সি ট্রিপল বন্ড ডাবল বন্ড এইচ, তাহলে এই ডাবল বন্ডে কি হবে, অক্সিজেন অক্সিজেন, এখানে এইচ আছে, এখানে ও এইচ আছে। এইখানটায় দেখো 3 নম্বর কার্বন, যেটা করতে তোমাদের একটু চাপের হয়ে যায়, কি আছে, হাইড্রোজেন, আমি এই একটা ক্লোরিন, আমি 2 নম্বর কার্বন নিয়ে কাজ করছি, এটা ক্লোরিন, এই এখানে কি আছে CH2H, এখানে একটা কার্বন, আমি কার্বনে এখানে আবার দুটো হাইড্রোজেন আর ক্লোরিন, তাহলে এর এই কমন কার্বন, এটাও কমন কার্বন হয়ে যাচ্ছে। তাহলে তারপরের রুলস অনুযায়ী পরের যে অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট, এখানে দুটো অক্সিজেন একটা হাইড্রোজেন, এখানে দেখো এই কার্বন সব পরের অ্যারেঞ্জমেন্টে কি আছে, হাইড্রোজেন কার্বন ক্লোরিন যোগে চলে আসে, বা যোগ করতে হবে, বুঝতে হবে। 8 আর 16, 16 একে 17, এখানে 1 কার্বনের 6 ক্লোরিনের 17, 17 কে 18, 18 6 24 হচ্ছে, আর এখানে সেটা কত হচ্ছে না 17, তাহলে এটাই কিন্তু প্রায়োরিটি পেয়ে যাচ্ছে। সুতরাং এটা যদি এ হয়, এটা বি, এই কার্বন অর্থাৎ এই কার্বন এর রেসপেক্টে এই কার্বনটি হবে সি, আর এটা কি হবে না, সরি এটা সি নয়, এটা হবে বি, আর এটা হবে সি। তাহলে প্রায়োরিটি অর্ডার অনুযায়ী আমরা সাজিয়ে ফেলেছি। এবার নামকরণ করব, এটা ডি, নামকরণ করব কি হবে না এ বি সি, এ বি সি কিভাবে আবর্তিত হয়েছে, ঘড়ির কাঁটার দিকে। এইচ এর অবস্থান কোথায়, ডি এর অবস্থান কোথায় না অনুভূমিক, ঘড়ির কাঁটার দিকে হয়েছে, ডি অনুভূমিকে আছে, কি হবে তাহলে এটা না এস হবে, কি হয় ঘড়ির কাঁটার দিকে থাকে, এটা এস হবে। কত নম্বর কার্বন এস হচ্ছে না 2 নম্বর কার্বন কিন্তু এস হলো, অর্থাৎ এই 2s, এই কার্বনটি যে এস কনফিগারেশনে আছে এবং 2 নম্বর কার্বন এস কনফিগারেশন। এবার চলে আসি 3 নম্বর কার্বনে কি বলেছে। 3 নম্বর কার্বন আমি তোমাদের স্প্লিট করে যাতে সরাসরি করতে পারো অনেকে, কিন্তু বোঝানোর জন্য আমি স্প্লিট করে ভেঙে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। দেখো 3 নম্বর কার্বনে, এই কার্বনে চলে এলাম, এইচ আছে এখানে, এখানে ক্লোরিন আছে, এখানে CH2OH, এই কার্বনে কি পাচ্ছি সি, এখানে OH, এখানে H, এখানে CHO। এখন দেখো স্বাভাবিকভাবে এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে কি আছে কার্বনের সঙ্গে অক্সিজেন হাইড্রোজেন, অবশ্যই এর তুলনায় এর প্রায়োরিটি বেশি হবে। তাহলে এটা ডি হলো, ক্লোরিন থাকায় পারমাণবিক ক্রমাঙ্ক সবচেয়ে বেশি এখানে সরাসরি সংযুক্ত সেন্ট্রালের সঙ্গে, এটা হবে এ, এটা হবে বি, আর এই গ্রুপটা হবে সি। দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, এখানে হাইড্রোজেন কার্বন অক্সিজেন, তাহলে এর প্রায়োরিটি কিন্তু বেশি হচ্ছে, এটা হলো সি। কি অর্ডারে আছে এ বি সি, ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে আছে ডি আছে অনুভূমিক লাইনে, ঘড়ির কাঁটার বিপরীতে ডি অনুভূমিক লাইনে থাকলে আর হয় কত নম্বর কার্বন আর হলো 3 নম্বর কার্বন আর হলো। তাহলে আমরা দুটো অ্যাসিমেট্রিক কার্বন, 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বন অ্যাসিমেট্রিক আছে, সেই ক্ষেত্রে আর আর এস নোটিফিকেশন করে আমরা দেখতে পেলাম যে কি দেখলাম না 2s, 3r, এইটা হচ্ছে RS নোটিফিকেশন, তারপরে এর নামকরণ করতে হয়। দেখো 2 নম্বর কার্বনে 2s কনফিগারেশনে আছে, অর্থাৎ 2 নম্বর কার্বনে s কনফিগারেশন, 3 নম্বর কার্বনে r কনফিগারেশনে আছে। যৌগের নাম যদি করতে বলে তোমাকে এভাবে নামটাকে সাজাতে হবে। কোথায় কি কি আছে দেখো, 3 নম্বরে ক্লোরিন 3 ক্লোরো, 3 ক্লোরো, 2 নম্বরে আর 4 নম্বরে OH 3 ক্লোরো 2,4 ডাইহাইড্রক্সি, ডাইহাইড্রক্সি এখানে প্রায়োরিটি পাবে প্রাধান্যের ক্রম অনুযায়ী অ্যালডিহাইড গ্রুপটা প্রায়োরিটি পাবে,
এগুলো অপ্রধান রূপে উচ্চারিত হবে। OH কিন্তু অল হলো না, হাইড্রক্সি হলো। 3 ক্লোরো 2,4 ডাইহাইড্রক্সি, কতগুলো কার্বনের? 4টে কার্বনের অ্যালডিহাইড, তাহলে কি হবে? বিউটানেল। বিউটানেল। এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটি জৈব অপটিক্যাল জৈব যৌগ যার দুটি অ্যাসিমেট্রিক কার্বন আছে, সেগুলোকে আর বা এস এ অ্যাসাইন করে আমরা নামকরণ করলাম। এইবার দেখো, আপাতত আশা করি তোমরা অনেক উদাহরণ পাবে। উদাহরণগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, 3D প্র্যাকটিসও করবে, ফিশারের প্র্যাকটিস করবে। দেখবে সমস্যার সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা সাজিয়ে নিতে পারি সঠিকভাবে, সিকোয়েন্স রুল অনুযায়ী, প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে নিই, আমাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, আরএস নোটেশন বা আরএস নামকরণ আমরা বুঝে নিলাম, অসুবিধা হওয়ার কথা নয়। ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু যে জায়গাগুলোতে সিকোয়েন্স রুলটা প্রয়োগ করা হয়েছে সেটা ক্লিয়ার করার জন্য। এইবার চলে আসি অপটিক্যাল আইসোমার, অর্থাৎ আলোক সক্রিয় যৌগগুলো যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যে কনফিগারেশনে আছে, বিক্রিয়ার পরে তার সেই কনফিগারেশন থাকছে না, কনফিগারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার নিরিখে বিক্রিয়া 3 ধরনের নাম দেওয়া হয়। এক হচ্ছে, প্রথমটা আমি করাই, রিটেনশন অফ কনফিগারেশন। কি করতে চলেছে আরেকবার বলে নিই। কোনো একটি আলোক সক্রিয় যৌগ, এখানে আমরা সাবস্টিটিউশন বিক্রিয়াটাই করবো, আমাদের সিলেবাসে যা আছে হ্যালাইডের সাবস্টিটিউশনে। আলোক সক্রিয় যৌগ বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে, বিক্রিয়ার পূর্বে ওর কনফিগারেশন এবং বিক্রিয়ার পরে ওর কনফিগারেশনে কি ধরনের চেঞ্জ হচ্ছে সেইটাকে আমরা এখানে আলোচনা করব। রিটেনশন অফ কনফিগারেশন কথাটার মধ্যেই ঢুকিয়ে, রিটেইন মানে কি? একই থাকছে, অর্থাৎ কনফিগারেশনে কোনরূপ যদি চেঞ্জ না হয় তাকেই বলে রিটেনশন অফ কনফিগারেশন। একটা বিষয় তোমাদের আমি উদাহরণ দেব না, জেনারেল ফর্ম অনুযায়ী একটা দিচ্ছি, বোঝার চেষ্টা করো। H, এখানে হ্যালাইড আছে, R1 R2, এটা কিন্তু অপটিক্যালি আইসোমার, 4টে ডিফারেন্ট গ্রুপ। একে যদি আমরা নিউক্লিওফিলিক একটা রিয়েজেন্ট দিই, মনে করো OH এর OH এক যুক্ত হয়ে যদি প্রোডাক্টটা আমরা এরূপে পাই, অর্থাৎ এই Cl অপসারিত হবে, ওর জায়গায় OH যুক্ত হচ্ছে, বাদ বাকি যে অ্যারেঞ্জমেন্ট R1 R2 দুটো ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ, R1 R2 দুটো ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ, X মাইনাস অপসারিত হলো। এখানে দেখো X এর জায়গায় OH এসছে, এখানে যা কনফিগারেশন ছিল, আমি ধরেই নিচ্ছি, আপনারা করলাম না, এটা যদি R থাকে, ঠিক X OH এসছে, এর প্রায়োরিটি অনুযায়ী কিন্তু X এর প্রায়োরিটি এখানে বেশি হবে অ্যালকাইল গ্রুপ থাকায়, এখানে OH এর প্রায়োরিটি অনুযায়ী এও এ স্থানে থাকবে। দেখো একই জায়গায় থাকায় এটাও R থাকছে, আর কনফিগারেশনে এটা R এ আছে, ওটাও R এ আছে। ফলে এই ধরনের যদি বিক্রিয়া সম্পন্ন হয়, এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনে যদি কনফিগারেশনের কোনো চেঞ্জ না হয়, সাবস্ট্রেট আফটার রিঅ্যাকশন যদি যে প্রোডাক্ট হলো সেই প্রোডাক্টের কনফিগারেশন যদি সেম থাকে, এই ধরনের বিক্রিয়াকে বলে রিটেনশন অফ কনফিগারেশন। কেন লাগবে এর পরের ক্লাসে আমি SN1 এবং SN2 বিক্রিয়াতে এগোবো সাবস্টিটিউশন রিঅ্যাকশনে, সেখানে কোথায় রিটেনশন হচ্ছে, কোথায় ইনভার্সন হচ্ছে বা রেসিমাইজেশন, সেটা জানতে হবে। তাই রিটেনশন অফ কনফিগারেশন সম্বন্ধে একটু ধারণা দিতে চাইছি, অর্থাৎ কনফিগারেশন কোনরূপ এখানে চেঞ্জ হচ্ছে না, কনফিগারেশন চেঞ্জ না হওয়ার জন্য একে বলছে রিটেনশন অফ কনফিগারেশন। নেক্সট, ইনভার্সন অফ কনফিগারেশন। 2 নম্বর, ইনভার্সন অফ কনফিগারেশন। ইনভার্সন মানে কি? পরিবর্তন হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, একদম উল্টে যাওয়া। ইনভার্ট মানে উল্টে যাচ্ছে। কি রূপ?
অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাবে এক্ষেত্রে আগেরটা একটু বলে নিই, এটা যেখান দিয়ে বেরিয়েছিল ওএইচটা সেখানেই প্রবেশ করেছে। কিন্তু এরূপ যদি না হয়, এক্স এদিকে বেরোচ্ছে, ওএইচ পিছন দিক দিয়ে অ্যাটাক করছে, পিছন দিক দিয়ে এসে যুক্ত হচ্ছে, এক্স সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আগেটা কি ছিল, এক্স দিক দিয়ে বেরিয়েছে, ওএইচ সেখানে অ্যাটাচ করেছে। যদি এইরূপ ঘটনা ঘটে তখন যে প্রোডাক্টটা পাবো, দেখো প্রোডাক্টটা কি হবে, তখন কিন্তু ওএইচ এদিকে চলে এলো এই উপরে, সেখানে কিন্তু আমরা R2, অর্থাৎ তখন এটা যদি আর থাকে, উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু এস হয়ে যাবে, মিরর ইমেজ হয়ে যাচ্ছে। আগেটা কিন্তু মিরর ইমেজ ছিল না, এটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। দেখো ঠিক এক্স যেদিকে ছিল, প্রোডাক্ট আফটার রিঅ্যাকশনে ওইটা পিছন দিকে ব্যাক থেকে অ্যাটাক করার জন্য, ফলে তার উল্টো অর্থাৎ বিপরীত দিকে অ্যাটাচমেন্টের ফলে তার যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টের বা অ্যাবসলিউট কনফিগারেশনের অপোজিট একটা প্রোডাক্ট পাচ্ছি। আগে যেটা আর ছিল এখন হয়ে যাচ্ছে এস, আগে যদি এস থাকতো এখন হতো আর, পিছন দিক থেকে যদি অ্যাটাক হয় এইভাবে, এই ধরনের বিক্রিয়াকে বলা হবে ইনভার্সন অফ কনফিগারেশন। আগের বিক্রিয়াটিকে বলা হয়েছিল রিটেনশন অফ কনফিগারেশন। ওকে, এবার চলে আসি আরেক ধরনের ক্রিয়া, সেখানে কি পাচ্ছি প্রোডাক্ট সেটা সম্বন্ধে একটু বলি। রেসিমাইজেশন। রেসিমাইজেশন, রেসিমাইজেশন কি? রেসিমাইজেশন হচ্ছে একটা মিশ্রণ হবে। কিরূপ কেস ঘটবে, ছিল আর মধ্যবর্তী একটা ইন্টারমিডিয়েট সাউন্ড এখানে তৈরি হয়, মধ্যবর্তী একটা ইন্টারমিডিয়েট যদি তৈরি হয়, R1 আর R2, X বেরিয়ে যাওয়ার পরে, X অপসারিত হওয়ার পরে, আমাদের সিলেবাসে এই হ্যালো Xটাকে ধরেই নাও, আমি জেনারেল ভাবে নিয়েছি হ্যালোজেনই ধরে নাও। আমাদের ক্লাস 12 এর লেভেলে Xটাকে হ্যালাইড আর সাধারণত OH দিয়ে প্রতিস্থাপিত বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। এখন এই রূপ হয়, প্রথমে হ্যালোজেন বেরিয়ে গেল, গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এই রূপ অবস্থায় আছে, কার্বোক্যাটায়ন তৈরি হলো। এইবার আগের গুলো সাধারণত কার্বোক্যাটায়ন তৈরি হয়নি, ধরে নিতে হবে, এ নিয়ে আমি পরে আরো বিস্তৃত বলবো। এখন এই সময় দেখো OH এটা নিউক্লিওফাইল, এটা নিউক্লিয়াস, সংযুক্ত হওয়ার এবিলিটি দুদিক দিয়ে সম্ভব। অর্থাৎ এই পাশ দিয়ে ডান দিক দিয়েও পারে, আবার বাম দিক দিয়েও অ্যাটাচ হতে পারে। কে? OH এই দিক দিয়ে অ্যাটাচ হতে পারে এদিকে। ফলস্বরূপ আমরা কি পেতে পারি, দুটো মিশ্রণ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, পাবো আমরা দুটো মিশ্রণই পাবো। H দেখো OH টা এইটা যদি হয়, এদিকে যদি অ্যাটাচ হয়, OH এদিকে থাকলো, চলে গেলাম, এটা সরি এটা দিয়ে রাখি, এটা তো সামনে আছে, মোটা কালো দিতে হয়, এটা হচ্ছে R2 আর এইদিকে হলো R1 প্লাস আরেকটি প্রোডাক্ট হবে। OH যদি এই ফ্রন্ট দিয়ে যেদিক থেকে লিভ করেছে, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে, সেদিকে এই দিক দিয়ে অ্যাটাচ হয়, কি পাবো, C, এখানে OH হবে, আর R1 R2 দেখো OH এদিকে আছে, অর্থাৎ এটা কিন্তু এই এর R ছিল ঠিক যেদিক থেকে X বেরিয়েছে সেখানে OH এসেছে, এটা কিন্তু R হবে। কোন কনফিগারেশনে থাকবে, R কনফিগারেশনে পাবো, কিন্তু OH টা উল্টো দিকে এসেছে, মানে নিশ্চিত তার কনফিগারেশন বা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে চেঞ্জ হয়েছে, তাই এটা হবে S। এবং এইরূপ প্রোডাক্ট সাধারণত 50% পাওয়া যায়, এটা পাওয়া যায় 50%, এটাও পাবো 50%। এবং এই প্রত্যেকের কি, আমি এখানে মিরর ধরি, একটু বোঝার চেষ্টা করো ভালো করে মন দিয়ে, এখানে যে মিরর ধরি, এটা এর কি হচ্ছে বলো তো, মিরর ইমেজ। অর্থাৎ এটা R এটা S, দুটো পরস্পর এনানসিওমার পাচ্ছি, কি পাচ্ছি, পরস্পর এনানসিওমার, 50% এর মিশ্রণ। এই মিশ্রণটাকেই বলা হয় কি, রেসিমিক মিক্সচার বলে, আর এই বিষয়টাকে বলে রেসিমাইজেশন।
এই বিষয়টাকে বলে রেসিমাইজেশন, এবং এই 50% এনানসিওমারের মিশ্রণকে বলা হয় রেসিমিক মিক্সচার। এই রেসিমিক মিক্সচার পাওয়ার ফলে এই দ্রবণকে নিয়ে যদি আমরা পোলারিমিটারে দিই, কোনরূপ তাদের ক্ষেত্রে আলোর আবর্তন দেখবো না, অর্থাৎ এই মিশ্রণটাই কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। 50% আর 50% এস থাকলে সেই মিশ্রণ এ যেদিকে ঘোরাতে যাইছে, আলোককে আবর্তন করতে যাইছে, ও ঠিক সেই তত ডিগ্রি উল্টো দিকে করতে যাইছে, ফলে দেখা যাবে কোনরূপ আলোর আবর্তন হয় না। রেসিমিক মিক্সচারের অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হিসাবে রেসিমিক মিক্সচার আচরণ করে। আশা করি স্টিরিওকেমিস্ট্রির এই পার্টটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। ভিডিওকে সাবস্ক্রাইব করার জন্য আবেদন থাকলো।